আচ্ছা দেখেন, আমরা একটু এটা নিয়ে কথাবার্তা বলবো যে বাংলাদেশ অ্যাফেয়ার্স আমরা ট্রাই করব 125+ তোলার জন্য। ঠিক আছে, 125 কিন্তু হিউজ একটা মার্কস। ঠিক আছে, মানে 125+ তোলা একটা বিশাল বড় একটা ব্যাপার। আবার দেখা যায় যে আপনার কেউ 140 তুলে ফেলতেছে, ওরা দেখে আমার ইনস্ট্যান্ট টাইপ মনে হয় 144। মানে আপনি বাংলাদেশের মতো সাবজেক্টে প্রায় আপনি 75% মার্কস তোলা বা 70% মার্কস তোলা কিন্তু হিউজ বড় একটা ব্যাপার। ঠিক আছে, আমার মনে হয় যে আপনার 55, 55, 60, 60% মার্কস তোলাও খারাপ না, খারাপ না মানে কি অনেক ভালো আর কি। তো বাংলাদেশ ফেয়ার্স এর প্রিপারেশনটা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে নেওয়া লাগে। আপনারা কি কোনো নয়েজ শুনতে পাচ্ছেন? মানে আমার কথা শুনতে কি সমস্যা হচ্ছে? না ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখি আমরা যে আমরা মোটামুটি ধরেন বাংলাদেশ ফেয়ার্স এর চ্যাপ্টার গুলো দেখি। তাহলে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জিওগ্রাফি অফ বাংলাদেশ। ঠিক আছে, ট্রপিক্যাল ফিচার্স, ডিফারেন্ট এরিয়া, রিজিয়ন, মানে ভৌগোলিক পরিচিতি। এখানে হাওর বাওরকে আমরা পাই থেকে শুরু করে টার্সিয়ারি পিডি কিছু প্রিপারেশন পাই। এখানে মোস্ট অফ দ্য থিংস আমাকে হচ্ছে মুখস্থ করা লাগে, এবং এগুলা আপনার কি এই মোটামুটি ধরেন যে কোনো বই থেকে পড়ে ফেলতে হয়, রিসেন্ট খুব কমই আসে এখান থেকে। সব বইয়ের 16টা চ্যাপ্টার থাকলেও ইউনিকে হচ্ছে মোটামুটি 17টা, সরি, শিকড়ে 17টা চ্যাপ্টারের মতো করে আর কি, একটা বেশি করে। সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারে ল্যাজ লাগায় ওরা একটা, সেটা হচ্ছে যে চলতি বিশ্ব, চলতি বাংলাদেশ, মানে কনকারেন্ট যে টপিক গুলো হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এ কানেক্টেড, সেগুলো ওটা প্রথম চ্যাপ্টারে নিয়ে আসে। ঠিক আছে, প্রথমটার একটা পার্টে নিয়ে আসে। তাহলে এইটা খুব ভালো লাগে আমার। তাহলে দেখেন প্রথম চ্যাপ্টারটা আপনি ইজিলি যে কোনো বই থেকে বা গত বছরের বই থেকে পড়ে ফেলতে পারবেন, সমস্যা নাই। আমার নোট আছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা নোট আছে, আপনি নোট পড়লেও মোটামুটি সব কমন পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে মাঝে মধ্যে টিকা আসতে পারে। তো যেমন ধরুন হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে আমরা কিছু এক্সট্রা যদি পড়তে চান, যেমন ধরেন হচ্ছে এখানে সেন্ট মার্টিনটা পরীক্ষা আসছে অলরেডি, তো সব বইয়ে সেন্ট মার্টিন পাবেন। হ্যাঁ, তো আপনার ইউনিক বইয়ে বা বেশিরভাগ বই হয় কি প্রিভিয়াস বেসড বেশি কোশ্চেন দেওয়া হয়, কারণ হচ্ছে এর বাইরে থেকে যে কোশ্চেন গুলো আসে স্বাভাবিকভাবে হচ্ছে সেগুলো কোনখান থেকে আসবে সেও না, তাও আমরা গুরুত্বপূর্ণ গুলো পড়ে ফেলতে পারি। ঠিক আছে, যেমন ডেমোগ্রাফিক ফিচার যে এটাতে কিছু কানেক্ট করলেও আমরা প্রথম চ্যাপ্টারে আরো কিছু কানেক্ট করতে পারি, যেটা হচ্ছে সাম্প্রতিক সময় বেশি আলোচিত কিছু জায়গা আছে কিনা। যেমন চন্দ্রনাথ পাহাড়টা যদি আপনারা একটু একটু লিখেন তো, নাসির আপু বা সাদিয়া আপু কেউ থাকলে। চন্দ্রনাথ পাহাড় নিয়ে কিন্তু গত সময় ভালোই জল ঘোলা হয়েছে। হ্যাঁ, তাহলে চন্দ্রনাথ পাহাড়টাও আপনারা নোট করতে পারেন। সেন্ট মার্টিন আসছে মানে সবসময় সেন্ট মার্টিন আসবে এমন না, গুরুত্বপূর্ণ কেমন কিছু চলে আসতে পারে। যেমন একসময় বরেন্দ্র চলে আসছে, তারপরে আমরা শালবন বিহার পড়তে বলছিলাম, প্লাস্টিসিন কালের সোপানভূমি ডিটেলস পড়তে বলছিলাম, আমাদের এটা চলে আসতে পারে। বা চন্দ্রনাথ পাহাড় নিয়েও একটা 5 নম্বরের প্রশ্ন চলে আসতে পারে। এইভাবে আপনি গুরুত্বপূর্ণ কোনো ভৌগোলিক অবস্থা, যেমন হচ্ছে আপনার রোহিতগিরি, যেটা হচ্ছে আপনার কোথায়, কুমিল্লাতে না, তাহলে হচ্ছে রোহিতগিরিটা একটু পড়ে ফেলতে পারেন, জাস্ট একটা 2-3 পেজ লিখার মতো বা 2 পেজ লিখার মতো একটা টান দিতে পারেন আর কি। আমরা ট্রাই করি কিভাবে পড়ার, আমরা ট্রাই করি হচ্ছে অ্যাটলিস্ট শিকড় বইয়ে যেগুলো আছে সেগুলো পড়বো আমরা ফার্স্টে, এরপরে ইউনিকের দিকে আগে আমরা আগাবো। এখন বই দুইটা বাজারে নাই, বাজারে এসুরেন্স আছে। আপনি আর কতদিন ওয়েট করবেন? 1 মাস করে পরীক্ষা। এখন আমি ঠিক জানি না আমি আপনাদের কি সাজেশন দিব বইয়ের ব্যাপারে। বই হিসাবে শিকড় ভালো, বাট এখন তো লেট করলে কবে আসবে আমি জানি না, ওদের প্রকাশন হিসেবে যোগাযোগ করতে পারেন আপনারা। ঠিক আছে, আদৌ আসবে কিনা, কবে আসবে, বা আপনারা ইন্স্যুরেন্স কিনবেন কিনা একটু নিজে শিক্ষক আজকে অ্যাডমিসে দেখলাম ওই বের করবে 2-1 দিনের মধ্যে। তাহলে তো শিকড়ের জন্য ওয়েট করেন, শিকড় বইটা ভালো। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন আমি যে নোটটা করছি এখানে শিকড় আছে, ইউনিক আছে, সো আপনার দুইটা বই কাভার হয়ে যাবে। এটা রিসেন্ট কোনো টপিক পড়া লাগবে না, সো আমার নোটটা মুখস্থ করে ফেলেন, কাজ হয়ে যাবে। তবে মাথায় রাখবেন, নোট পড়ে ক্যাডার হওয়া যাবে না। এখানে পয়েন্টের নাম লিখে রাখছি, ডেটাগুলো লিখে রাখছি, বাট ভিতরে মাল মশলা, শব্দ, সুন্দর শব্দ বা লাইনটা কি হবে, এটা কিন্তু হচ্ছে আপনাকে বই পড়ে বুঝতে হবে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার থেকে 20 নম্বরের প্রশ্ন আমি পাচ্ছি, এটা মোটামুটি শিওর। ঠিক আছে, এরপরে দেখেন ডেমোগ্রাফিক ফিচারে হচ্ছে আপনার এথনিক এবং হচ্ছে কালচারাল ডাইভার্সিটি। এখানে মূলত হচ্ছে বিভিন্ন এথনিক যে আপনার পোর্শনটা আছে, আমাদের 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এখান থেকে একটা ভালো মানে কোশ্চেন আসে। এখানে একটা চার্ট করতে বলছিলাম, চার্টটা আমার নোটে করা আছে, বা আপনারা ওই ফুয়াদ ভাই সম্ভবত করছে, নোটটা ভালো হয়েছে। আরো অনেকে করছে, আমাকে পাঠাইছে বা গ্রুপে আপলোড দিচ্ছেন। আপনারা যেই নোট করেন আমাদের গ্রুপে দিয়ে, এখানে 20-50 জন মানুষ আছে, নিজেরা পড়ুক, সমস্যা নাই। ঠিক আছে, এতে দেখা যাচ্ছে আপনার নোটটা ভালো, আরেকজনের নোট ভালো, সবাই শেয়ার করে পড়তে পারবেন। কেমন?
তাহলে এখানে হচ্ছে আপনার চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, এরকম 5-7 জনের আপনার 5-7টা উপজাতি নিয়ে একটা একটা ট্যাবল করে ফেলবেন। ওই ট্যাবলটা থেকে মোটামুটি 10 নাম্বার মোটামুটি আসে আর কি। এখন পর্যন্ত সম্ভবত হচ্ছে আপনার চাকমা আসছে আর গারো আসছে, নাকি ভুলে গেছে আমি কি কি আসছে। যে কোনো সময় যে কোনোটা চলে আসতে পারে। তাহলে ওনারা হচ্ছে আপনার পাহাড়ে থাকে। আরেকটা হচ্ছে সমতলে বসবাসকারী, এটা 44 BCS এ আসছে। এইটাও একটু দেখেন, এটা আপনারা অনেকে পারবেন না, আমি ক্লাসে পড়াইছিলাম, ঠিক আছে, এটা নোটখাটে আছে। এর পাশাপাশি হচ্ছে আপনার জাতি উপজাতির পার্থক্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আদিবাসী পার্থক্য, ঠিক আছে, এইগুলা হচ্ছে একটু দেখবেন আর কি। এখানে চ্যাপ্টারটা ছোট, বেশি বড় না, আপনারা ইজিলি শেষ করে ফেলতে পারবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আপনার যেমন ধরুন হচ্ছে কিছু যদি কোশ্চেন এখন আসে, এখন কিন্তু যে মুখস্থ করা কোশ্চেন কম আসলেও এখান থেকে মুখস্থ করা কোশ্চেনই আসবে। কালচারাল ডাইভার্সিটিতে আসতে পারে হচ্ছে আমাদের কালচারাল এনরিচমেন্টের ক্ষেত্রে উপজাতিরা কিভাবে হচ্ছে আপনার কন্ট্রিবিউট করে, এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন। কালচারাল এনরিচমেন্ট, ঠিক আছে, এখানে তারপর ইকোনমিক্যাল এনরিচমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার উপজাতিরা কিভাবে কন্ট্রিবিউশন রাখে, এগুলো খুব মানে হাই ডিমান্ডিং কোশ্চেন আর কি এখন। ঠিক এক্সাক্ট মুখস্থ করা যাবে না, আবার বানায়ও লিখতে পারবেন। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আসতেছে 45, 46, 47 পরপর 3 BCS এ যেহেতু এইভাবে আসতেছে, হয়তো আশা করতেছি যে প্যাটার্নটাই চেঞ্জ করতেছে ওরা, ঠিক আছে। তারপর এখান থেকে 20 নাম্বার আপনি পাবেন মোটামুটি শিওর, ঠিক আছে। এরপরে দেখি আমরা 3 নাম্বার পোর্শন। আপনার পোর্শন হচ্ছে বা কোশ্চেন চ্যাপ্টার হচ্ছে হিস্টোরি কালচার অফ বাংলাদেশ, ঠিক আছে, এনশিয়েন্ট টু রিসেন্ট টাইমস, ঠিক আছে। এখানে মূলত হচ্ছে আপনার ধরেন হচ্ছে একেবারে আপনার ওই যে তেবাগা আন্দোলন পড়তে পারেন। আমার মনে হচ্ছে এখন কিন্তু একটু ডিফারেন্ট আসবে। এখন তেবাগা আন্দোলন থেকে শুরু করে পলাশী থেকে শুরু করে আপনার এর মাঝে যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, যেমন সূর্যাস্ত আইন, তারপর সিপাহী বিদ্রোহ, হ্যাঁ, তার ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তারপরে এগুলো হচ্ছে ধরেন ইংরেজ আমল থেকে শুরু কইরা একেবারে ধরেন 47 পর্যন্ত যেগুলো আছে আর কি। একদম ডিটেল পড়তে যাবেন না, একদম লিখা রাখবেন, স্পেসিফিক নোট করবেন, সম্ভবত আমার নোটে করা আছে, আমি প্রোভাইড করছি আপনাদেরকে। তো সেগুলোতে ধরেন হচ্ছে আপনি সিপাহী বিদ্রোহ নিয়ে কি পড়বেন, কবে শুরু হয়েছে, কোথায় শুরু হয়েছে, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি গুলো কি কি, এটা লিখবেন না, এগুলো লিখার টাইম নেবে 1 মাস। আপনি পয়েন্ট গুলো লিখে রাখবেন, পলিটিক্যাল রিজন, সোশ্যাল রিজন, ইকোনমিক্যাল রিজন, মিলিটারি রিজন, ডিফেন্সিভ যে রিজন গুলো আছে, কে প্রথম শুরু করে, চুলবুল পান্ডে, ঠিক না, মঙ্গল পান্ডে শুরু করে, কোথায় শুরু করে, সেটা কিভাবে বাংলাদেশ অব্দি পৌঁছায়, এটা কে কন্ট্রোল করে, কার আমলে শুরু হয়, তারপরে হচ্ছে ওদেরকে যে আপনার ওই যে ভিক্টোরিয়া পার্কে ঝুলায় রাখি মৃতদেহ গুলা, সেগুলো নিয়ে আসবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এইটার ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট গুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রিজন এবং ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট হিসেবে হচ্ছে আপনার আপনার ওই ওদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাতিল হয় কেমন, তারপরে হচ্ছে রানী শাসন শুরু হয়, তারপরে হচ্ছে আরো অনেকগুলো আছে। ইংরেজরা বলে যে বাংলাদেশের বা উপমহাদেশে আপনার কালচারাল ইস্যুতে হাত দিবে না, যেমন বিধবা বিবাহ, সতীদাহ প্রথা, এই ধরনের ইস্যুতে হাত দিবে না। এইখানে ফাঁদে পড়ে গেছে হচ্ছে আপনার বাল্য বিবাহটা, ঠিক আছে, বহু বিবাহ, বাল্য বিবাহ, এগুলো কিন্তু বন্ধ করছে, ঠিক আছে। বাল্য বিবাহটা বন্ধ করতে পারছে, বহু বিবাহ সম্ভবত বন্ধ করতে পারে না। তার আগেই হচ্ছে কি এই বাল্য বিবাহ, বৌদ্ধ বিবাহ নিয়ে কিন্তু ঈশ্বরেন্দ্র বিদ্যাসাগর কাজ করছে, এগুলো কিন্তু হাইলাইটেড হয় না আর কি। তো এগুলো নিয়ে কাজ করছে, পরে এগুলোতে অত বেশি এনকারেজ করা নাই, কারণ এগুলোতে এনকারেজ করলে ব্রিটিশরা ক্যাচালে পড়ে যাচ্ছে। এরপরে আমরা পাই হচ্ছে ধরেন যে মুসলিম লীগটা এখন আসতে পারে, পরিবর্তিত সময়টা গুরুত্বপূর্ণ। মুসলিম লীগ নিয়ে আপনার 5 নাম্বার একটা প্রশ্ন আসতে পারে। তাহলে মুসলিম লীগ আমি কি পড়বো? মুসলিম লীগে আমরা জাস্ট একটা পড়ে নিব যে এটা কবে হয়েছে, এটা প্রথম সভাপতিকে, পরবর্তীতে এটা কি কি ভূমিকা পালন করছে, হ্যাঁ, মুসলিম লীগ হচ্ছে কংগ্রেসের সাথে কিভাবে অ্যালাইন করছে, হ্যাঁ, কখন ক্ষমতায় ছিল, জাস্ট 1 পেজের মধ্যে পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখবো আর কি, সালগুলা, নামগুলা। তারপর হচ্ছে আমাদের মনুমেন্ট গুলা, ঠিক না, যে আমাদের স্মৃতিসৌধ, তারপরে হচ্ছে আমাদের স্মৃতিসৌধ, তারপরে হচ্ছে শহীদ মিনার, এই ধরনের যেগুলো আছে জাস্ট চিত্র সহ আঁকতে পারলে ভালো। আমি মোটামুটি চিত্র মনে আঁকছি নোটে, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এর যতটুকু আঁকা যায় আর কি, ঠিক আছে। কে স্থপতি, কবে এটাকে নিষেধ করা হয়েছে, কবে এটাকে ওই যে উদ্বোধন করা হয়েছে, কে উদ্বোধন করছে, এই ধরনের কিছু, পার্লামেন্ট সহ, ঠিক আছে, জাতীয় পার্লামেন্ট, এগুলো কিন্তু প্রিলিতে পড়ে আসছি আমরা। ডিজাইনার কে ছিল, এই ধরনের ছোটখাটো, এগুলো পড়াও লাগবে না, আমার নোট থেকে আপনি পড়ে নিতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে কি জানেন, এখন যেহেতু 1 মাস টাইম আছে, আর নোটে যাবেন না, আপনারা হচ্ছে আমারটা প্রিন্ট করে ফেলেন, গ্রুপের বাইরে শেয়ার করবেন না। আর হচ্ছে ওই এরপরে চ্যাপ্টার চ্যাপ্টার প্রিন্ট করবেন তো, এরপরে আপনারা যেগুলো বাকি আছে আর কি, ধরুন আমি 45 এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট ছিল, 46 এর জন্য সেগুলো ইনক্লুড করছি, 47, 50 তে আপনাদের আরেকটা দুইটা টপিক অ্যাড হবেই, সেগুলো আপনি জাস্ট অ্যাড করেন আপাতত, ঠিক আছে, যেহেতু 2 মাস টাইম আপনাদের। আর যারা 50 তে আছেন, 50 দিবেন না, 51 দিবেন, তারা নিজেরা নোট করেন, তারা নিজেরা নোট করতে হবে, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন খুব একটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে কদাচিৎ প্রশ্ন আসে।
দেখবেন আর কি বড় জোর একটা টিকা আসতে পারে বা 10 নম্বরের প্রশ্ন আসতে পারে, এখানে আপনার বন্ধকে দেখুন নিয়ে চলে আসছিল, ঠিক আছে 44 একটু কাবজাব করছে, এছাড়া এখানে নর্মালি কোশ্চেন করতো না আর কি, বড় টাইপের কোশ্চেন। 4 নম্বরটা ইকোনমি ভাই, এটা হচ্ছে সবচেয়ে ঝামেলাপূর্ণ, ঠিক আছে, এখানে হচ্ছে প্রচুর মুখস্থ করতে হবে সব ডেটা, এটা হচ্ছে আপনাকে পাগল বানায় ফেলাবে। এটা আমার নতুন বই থেকে পড়তে হবে, পুরনো বই থেকে পড়বেন, কিন্তু এটা আপডেট করতে হবে, সেই জন্য আমরা পড়িনি, এটা রেখে দিচ্ছি। সো আপনারা ওই আপনাদের 5 বছর একটা ডেটা পোস্ট করছি, টেলিগ্রামে আপলোড করছি, ডেটাগুলো আপনারা মুখস্থ করতে থাকেন, ঠিক আছে। আর ওইখানে সম্ভবত 1 বছর ডেটা নাই, সেটা হচ্ছে নতুন বই পাবো আমরা, ওগুলো আপডেট করে নিবো আর কি, ঠিক আছে। আর টেলিগ্রামে না পাইলে একটু আপনারা যারা আছে এই নিয়ে যারা আগে রিটার্ন দিচ্ছেন তারা একটু দিয়ে দিয়ে আপনাদেরটা, ঠিক আছে, এটা কিন্তু পড়তে হবে। আপাতত এটা পড়তে থাকেন, ক্লাস তো নিবই। তারপর দেখেন আপনার 5 নাম্বার 6 নাম্বার এই দুইটা একসাথে কোলাইড করে 20 নাম্বারের প্রশ্ন আসে সাধারণত। দুইটা সেমই, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। এই দুইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট টপিক, এগুলো হচ্ছে একদম সহজ। আপনি এখান থেকে মূলত হচ্ছে আপনি রচনা পাবেন, রচনা ইংলিশ আছে বলেন, বাংলা আছে বলেন, বাংলা আছে তো আগামাথা ঠিক নাই, কি কি যে দিয়া দিচ্ছে আল্লাহ মাহবুদ জানে, এবারও যে কি আসবে আল্লাহ মাহবুদ জানে। রচনা নিয়ে আমরা ক্লাস নিব, রচনা নিয়ে তো ক্লাস নিব না, রচনা নিয়ে আপনাদের কিছু ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু স্ট্রাকচার কিভাবে লিখবেন সেটা শিখাবো আর কি। এটা শুধু রচনার জন্য না, এটা আপনার এই মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর সবকিছুর জন্য। মার্চের 1 তারিখ থেকে শুরু করবো আর কি। মার্চের মধ্যে আমাদের মুখস্থ করা টপিক কিন্তু শেষ, ঠিক আছে, মার্চের মধ্যে মুখস্থ করা টপিক শেষ। এরপরে হচ্ছে আমরা জাস্ট কি করবো, ফ্রি হ্যান্ড রাইটিং এ যাবো আর কি। যেমন ইম্পেরিক্যালের ফ্রি হ্যান্ড রাইটিং, রচনার ফ্রি হ্যান্ড রাইটিং, তারপর আপনি ডায়ালগের বাংলা কি যে ভাই আমি ভুলে গেছি, এটা আমি কয়েকদিন ধরে মনে করতে পারতেছি না, এটা আহ, সংলাপ ভাইয়া। সংলাপ, ঠিক আছে, সংলাপও কাল্পনিক কিন্তু সংলাপ। সংলাপ, তারপর গ্রন্থ সমালোচনা। আমি 45 গ্রন্থ সমালোচনা কমন পড়ে নাই আমার, 46 কমন পড়ে নাই, 47 কমন পড়ে নাই, 45 ক্যাডার পাইছি, 46 রিটার্ন পাস করছি, ভাইবা দেয় নাই, 47 দুধবার। তাহলে দেখেন একেবারে মোটামুটি কমন না পড়েও কেমনে আপনি 20-এর মধ্যে মানে 12-13 তুলে ফেলবেন, এইটা কিন্তু একটা টেকনিক আছে, ঠিক আছে। সো ওই তারেক মঞ্জুর স্যারের একটা আর্টিকেল আছে, আসছে আজকে, আজকে আপনাদেরকে দিছে আমি মনে হয়, ঠিক আছে, এটা মনে হয় আমি কালেক্ট করছি ফেসবুক থেকে, পরে দেখলাম আমাদের ওই যে আপনার কি ভাই একজন আছে, উনি হচ্ছেন একটা কোর্স করে বা কিছু রিসোর্স শেয়ার করে, আমি ভুলে গেছি নাম, ভাইও দিছে গ্রুপের মধ্যে, ঠিক আছে। যাই হোক, তো দেখেন ওই ওই স্যারেরই হচ্ছে সংলাপ লেখার একটা ফরম্যাট দেওয়া আছে, উনি পিএসসি মেম্বার ছিল, এবং হচ্ছে ওইটা হচ্ছে ইবিসি হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে পরবর্তী সময় কি করা হয়েছে আপনাদেরকে, ওরা একটা শীট আকারে দিচ্ছে, এখান থেকে হচ্ছে আমি আপনাদের দেখাবো। ইবিসি শীট গুলো হচ্ছে আমার আগের কিছু টেলিগ্রাম গ্রুপ আছে, এগুলো আপনাকে দেই নাই এখনো, আমি দিয়ে দিব আজকের মধ্যে। 46-45 এর কিছু টেলিগ্রাম গ্রুপ, এখানে সব বিষয়ের বিভিন্ন কোচিং সেন্টারের নোটস দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো ওইখান থেকে হচ্ছে আপনারা এই ধরনের বিভিন্ন কোচিং সেন্টারের নোটস গুলো পেয়ে যাবেন। আর আপনারা একটা কাজ করবেন, আমি ঠিক এটা কালেক্ট করতে পারলে তো দিব, ঠিক আছে। এখন আসলে সত্যি কথা বলতে কাতে চাইতে একটু অড লাগে, কারণ এই সময়ে হ্যাঁ আমি কিছু গ্রুপ লিভ নিচ্ছি আর কি, কারণ হচ্ছে ওর শেয়ারে কোর্স নেওয়া বা যাই হোক। শরীফ স্যারের একটা রচনার শিট আছে ভাই, খুবই ভালো হয়। 47-এর জন্য 50 জন্য দিচ্ছে কিনা আমি যাই না, একটু কালেক্ট করেন আপনারা, ঠিক আছে, একদম কালেক্ট করে না পারলে বললেন, আমি কালেক্ট করে দিব আর কি। তো ওই শরীফ স্যারের রচনার নোটটা খুবই ভালো, মানে আমার স্টাইলে মানে ম্যাচ করে যায় আর কি। ওইটা পড়লে দেখবেন যে আপনার ঝামেলা অনেক কমে যাবে আর কি, ঠিক আছে। যাই হোক, তো আমরা রচনার 10টা নোটটা কি ক্লাস, ভাই হ্যান্ড রিটেন ছিল? ওইটা বুঝি না ভাই। রচনার ওই নোটটা কি হ্যান্ড রিটেন ছিল শরীফ স্যারের? হ্যান্ড রিটেন না, উনি টাইপ করে রচনার একটা নোট দেয়, নোটটা খুব ভালো হয়, এটা কালেক্ট করতে পারেন আপনারা, ঠিক আছে। যে এখানে আমরা পরে আলোচনা করব। তাহলে 5 এবং 6 হচ্ছে খুবই সহজ, এবং এখান থেকে বেশিরভাগ কোর্স আপনি বানায় লিখতে পারবেন, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে এটা কেন হচ্ছে, কেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জে পড়তেছে, এটা পড়তে গিয়ে আপনি অবশ্যই নাইমবের ভূগোলের 5ম চ্যাপ্টারটা পড়ে যাবেন, নাইমবের ভূগোলের 5ম চ্যাপ্টার, ঠিক আছে। আর আমার নোটস প্লাস আমার নোট তো ভাই আমার নোট না ভাই, আমি বারবার বলি আমার নোট মানে হচ্ছে বই, আমি বইগুলোকে নোট আকারে নিয়ে আসি আর কি, ঠিক আছে। আর আপনারা যারা আমার ক্লাস মিস করছেন, কনস্টিটিউশনটা হচ্ছে আপনাদের জন্য একটা সমস্যা ক্রিয়েট করবে, এটা বেশি করে পড়বেন, কারণ এটা এটা আমি প্রচুর ক্লাস দিচ্ছি, এখানে মনে হয় সবচেয়ে বেশি ক্লাস নিয়েছি, ঠিক আছে। আমি কিন্তু এই ক্লাসগুলো ফ্রি ক্লাস দিচ্ছি, সো যারা কোর্সে পরে ভর্তি হয়েছেন তাদের পড়া মানে করা হয়ে গেছে আর কি। কারণ সংবিধান হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আসলে আপনার পড়তে হবে। তো 7 পড়লে 8 অটোমেটিক পড়া হয়ে যাবে, আমি যেভাবে পড়াইছি 7-8 পড়া হয়ে যাবে। ফরেন পলিসি হচ্ছে পড়ার প্রয়োজন নাই, এটা হচ্ছে আপনি সরাসরি ইন্টারন্যাশনাল থেকে পড়া হয়ে যাবে।
ঠিক আছে? আচ্ছা, অনেক নয়েজ আসতেছে কি? কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এরপরে দেখেন 10, 11, 12, 13, 14, 15 এগুলো হচ্ছে মজার টপিক। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, 10, 11, 12, 13, 14, 15 আপনি চাইলে 2 দিনে সবগুলো চ্যাপ্টার শেষ। 2 দিনে এখানে শুধু রিডিং পড়বেন, কিচ্ছু মুখস্থ করার নাই। পলিটিক্যাল পার্টিতে কি মুখস্থ করবেন জানেন? 2-3টা সংখ্যা মুখস্থ করবেন, সেগুলো আপনি ক্লিতে পড়ে আসছেন। বাংলাদেশের জোট গঠনের ইতিহাসটা পড়তে হয়, যে কবে কোন সালে কি কি জোট গঠন করা হয়েছে। আর বাকি সবগুলা ভাই বানায় বানায় লেখার জিনিস। ঠিক আছে? বাংলাদেশের পলিটিক্যাল পার্টি স্ট্রং না কেন, নির্বাচন, এই যে ইলেকশন, পলিটিক্যাল পার্টি একসাথে আসে। বাংলাদেশ ইলেকশনের দুর্বলতা কি, কিভাবে ইলেকশন কমিশনকে স্ট্রং করা যায়, এগুলো সব বানা লিখবেন। তারপর আইসিটি সেম অবস্থা, কয়েকটা যেটা মুখস্থ করবেন কাজ শেষ। সিভিল সোসাইটি মুখস্থ করার কিছু নাই, মানে 10 থেকে 15 পর্যন্ত শুধু আপনি আমার নোটটা পড়েন। জেন্ডার নোটটা খুব ভালো ভাই, এখান থেকে রচনা আসে ভাই। ঠিক আছে? ব্যাংকের ফোকাস আসবে, আপনি আইবিএ তে ফোকাস আসবে, এখান থেকে রচনা আসবে। ঠিক আছে? বাংলাদেশ অ্যাফেয়ার্স ভালো মতো বললে রচনা কোনো ব্যাপার না। ধরেন গুড গভর্নেন্স আসছে, সেটা আপনি ডেমোক্রেসিতে পেয়ে, ইলেকশনে পেয়ে যাবেন। সিভিল সোসাইটি নিয়ে আসতে পারে, আইসিটি নিয়ে আসে, নারী নিয়েই তো আসে। এগুলো সবগুলো হচ্ছে আপনি এই চ্যাপ্টার গুলোতে পাবেন। তারপর ইকোনমি নিয়ে আসছে, 4 নম্বর চ্যাপ্টার পাবেন। মানে আপনাকে যদি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ভালো প্রিপারেশন থাকে, রচনা কোনো সমস্যাই না। আর 16 নম্বর চ্যাপ্টার নিজেরা পড়বেন, আমি কিছু দেখাই দিব, বইটা আপনারা পাইলে আমাকে জানায়। তাহলে অ্যাকচুয়ালি বাংলাদেশ অ্যাফেয়ার্স সহজ এবং কঠিন বোথ। আপনি যদি 1 থেকে 7 যদি ভালো মতো, এখানে একটু মুখস্থ করা লাগে ভাই। এই 1 থেকে 8, 7 যদি আপনি মুখস্থ করতে পারেন, বাকিগুলো যদি একবার 2বার রিডিং করতে পারেন, আপনার দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স সহজ। ঠিক আছে? তাহলে এই বাংলাদেশ অ্যাফেয়ার্স একদমই ইজি। আপনার কাজ হচ্ছে প্রথমত এইগুলো আমার নোট করা আছে, যেগুলো নোট করা আছে একবার নোটটা পড়ে ফেলেন, আর 1 থেকে 7 একটু মুখস্থ করার ট্রাই করেন। ঠিক আছে? 4টা আমি পড়াবই। ঠিক আছে? সো বাংলাদেশ অ্যাফেয়ার্স যদি 2টা ভাবে আপনি ভালো মার্কস তুলতে পারবেন। প্রথম ইস্যু হইতেছে টাইম। ঠিক আছে? টাইম এক্সিট করা যাবে না। 200 মার্কস। ঠিক আছে? আমার 4 ঘন্টা হচ্ছে, 4 ঘন্টা কত মিনিট? 424, 240 মিনিট 200 মার্কসের জন্য। ঠিক আছে? তাহলে হচ্ছে ধরেন হচ্ছে কত মিনিট যাচ্ছে আমার। ঠিক আছে? মানে 1 মিনিট 1 নাম্বারের জন্য আমার 1.1 বা 1.2 মিনিট পাবেন আর কি। 20 নাম্বারের জন্য আপনি পাবেন 22 মিনিট, 22 থেকে 23 মিনিট। এইটা যদি আপনি ভুলেও শুরুর দিকে আপনি যদি 30 মিনিট নিয়ে ফেলেন, তাহলে মনে করবেন যে আপনার বাংলাদেশ ইউনিভার্সের নাম্বার কমে যাবে। আপনি ভালো পারেন খারাপ পারেন, আপনি সেম টাইমে লিখা ট্রাই করবেন। ঠিক আছে? সো টাইম খেয়াল রাখবেন, ফুল অ্যান্সার করবেন। ঠিক আছে? দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স আপনার ফুল অ্যান্সার করলে আপনার 115 চলে আসবে ভাই। ঠিক আছে? ফুল অ্যান্সার করলে 115 চলে আসবে। ঠিক আছে? আর টাইম এক্সিড করবেন না। আর একদম শুরুতে যেভাবে লিখবেন শেষে সেভাবে লিখবেন। সূচনা, ভূমিকা, ভূমিকা, তারপর মূল ভার, উপসংহার, তারপর আপনার কোশ্চেন বুঝতে হবে আপনার সলিউশন চাইছে নাকি সরকারের সলিউশন চাইছে। এই কোশ্চেন গুলো বুঝবেন, ফুল অ্যান্সার করবেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স আপনি এমন কোনো কোশ্চেন আসবে না যেটা আপনি পারবেন না। ঠিক আছে? আর যেটা আপনি পারবেন না সেটা খুব সুন্দর করে লিখবেন, ডিজাইন করবেন, ব্লু পেন ইউজ করবেন। যেটা পারবেন সেটা পারবেন, যেটা পারবেন না সেখানে বেশি টাইম দিবেন, বেশি ফোকাস করবেন। টাইম বেশি দেওয়া মানে বুঝাচ্ছে আমি বেশি, মানে মানে বেশি ইন্টেনশন সহকারে লিখবেন যে এটা আমি পারি না, এটা হচ্ছে খুব সুন্দর করে লিখবো যাতে স্যার এখানে মার্কস বেশি দেয় আর কি। ঠিক আছে? তাহলে দেখেন বাংলাদেশ অ্যাফেয়ার্স তো সহজ। ঠিক আছে? জাস্ট আপনি টাইম মেনটেন করবেন, ফুল অ্যান্সার করবেন, প্রথম 7টা চ্যাপ্টার খুব ভালো প্রিপারেশন নেবেন, বাকিগুলো পড়বেন, হয়ে যাবে। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে কিনা বলেন। সংবিধান চ্যাপ্টারটা তো আসলে মানে কিভাবে শুরু করা যায় আর কি, মুখস্থ পুরা? সংবিধানটা আচ্ছা, আপনার তো 46 দেওয়া ছিল রিটার্ন, তো আমার মনে হয় আপনার সমস্যা হবে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সংবিধানের ক্ষেত্রে আপনি ওই হাসান জাহিদ ভাইয়ের বইটা সহ পড়েন। যে হাসান জাহিদ ভাইয়ের বইটা, লিখিত বইটা কালেক্ট করে পড়তে থাকেন। সংবিধানের আমরা একটা পার্ট বাকি রাখছি, সেটা হচ্ছে সংশোধনী পার্টটা। তো সেটা অ্যাকচুয়ালি ছোট, এবং এটা আমার রিসেন্ট বই থেকে পড়ার জন্য বাকি রাখছি। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আপনার এবার এমন কিছু মানে গত কয়েক বছরেরটা আসছে তো, 15 বছর অনুযায়ী বই লেখা তো, এবার একটু চেঞ্জ আসবে। ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে এটা আমরা ওয়েট করব, দেখি যে নতুন বইয়ে কিভাবে আসে আর কি। সংবিধানে আপনি হচ্ছেন যে যদি পড়া না থাকে, আপনি হচ্ছেন প্রতিদিন আপনি 1টা 2টা বা 5টা 10টা এইভাবে হচ্ছে ধারা ডিটেলসে পড়েন, অথবা 20 পেজ করে পড়েন প্রতিদিন, রিডিং পড়েন। ঠিক আছে? সংবিধান পড়েন।
হাসান জাহিদের লিখিত বইটা, ঠিক আছে, বইটা ভালো। তাহলে আপনার হয়তো ইনস্ট্যান্ট শেষ হবে না, বাট 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর এখন তো টাইম কম, আপনি জাস্ট মানে টানা 3 দিন সংবিধান পড়বেন, এত লাক্সারি দেওয়ার সুযোগ নেই আর কি, ঠিক আছে, রেগুলার পড়েন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু ব্রেক নিচ্ছি। আমরা ঠিক আপনার 10টা আপনার 35 বা 36-এর দিকে ক্লাস শুরু করবো আর কি, হ্যাঁ, আমাদের রেগুলার ইন্টারন্যাশনাল পার্টটা। একটু ওয়েট করে